অনেকদিন আগে সুন্দরপুর নামে একটা গ্রাম ছিল, যেখানে রহিম মিয়া নামে একজন কাটুরিয়া থাকত। সে ছিল খুবই সৎ আর পরিশ্রমী। সে সবসময় নিজের কাজ নিয়ে খুশি থাকত। তার কাছে অনেক বেশি টাকা না থাকলেও সে তার যা আছে তা নিয়ে আনন্দে ছিল। রহিমের পরিবারে ওর বউ আর 2 সন্তান ছিল। রহিম মিয়া গ্রাম প্রধান হাসানের বাড়িতে কাঠকাটার কাজ করত, আর কাঠকাটার বদলে গ্রাম প্রধান হাসান রহিম মিয়াকে টাকা দিত, যা দিয়ে রহিম মিয়া ও তার পরিবারের জীবন চলত। সুমনা, আমি কাজে যাচ্ছি। আজকে অনেক দেরি হয়ে গেছে। তুমি বাচ্চাদের স্কুলে দিয়ে আইসো। জি, আমি তো স্কুলে দিয়ে আসবো, কিন্তু মিনা আর মিন্টু গত 2 দিন ধরে বলতেছে স্কুলে নাকি ফিস নিয়ে যেতে বলছে। ঠিক আছে, গিয়ে দিয়ে আসো স্কুলের ফিস। ফিস কোথা থেকে দিব আমি? তুমি যা টাকা পাও তা দিয়ে তো অনেক কষ্ট সংসারটা চলে, ওখান থেকে ফিসের টাকা রাখবো কি করে? আমি একটা কথা সোজাসুজি বলে দিচ্ছি, গ্রাম প্রধানকে গিয়ে বলবে পারিশ্রমিক বাড়াই দিতে। আজকের দিনে এই কটা টাকা দিয়ে কি হয়? বাজারে সবজি কিনতে গেলে সবজির দাম আকাশ ছোঁয়া চায়। আচ্ছা ঠিক আছে, আমি আজকে এই গ্রাম প্রধানের সাথে কথা বলবো। এতটুকু বলেই রহিম মিয়া কাজের জন্য বেরিয়ে পড়ে। আরে ভাই, আজকে তো টাকা দেওয়ার দিন। দেখিও আজকে এই গ্রাম প্রধান কোনো না কোনো বাহানা ঠিকই বানাবে। প্রতিবারই টাকা দেওয়ার সময় কোনো না কোনো বাহানা ঠিকই বানায়। গতবারও আমার থেকে পুরো 1000 টাকা কেটে নিচ্ছে। এই বললো যে আমি নাকি তার কাছ থেকে 200 টাকা ধার নিয়েছিলাম, ওইটা নাকি বাড়তে বাড়তে হয়ে গেছে 1000 টাকা। হ্যাঁ ভাই, ঠিক বলেছ। এই গ্রাম প্রধান হচ্ছে এক নম্বরের লোভী আর চতুর লোক। প্রতিবারই কোনো না কোনো বাহানা বানিয়ে টাকা কেটে রাখে। আমার সাথে এরকম করছিল। আমি শুধু 2 দিনের ছুটি নিয়েছিলাম যখন আমার মেয়ে অসুস্থ ছিল। 3000 টাকার মধ্যে পুরো 1500 টাকা কেটে রাখি দিছে। হে আল্লাহ, আজকে কোনো বাহানা না বানাই, শুধু পুরো টাকাটা দিয়ে দিক। বাচ্চাদের স্কুলের ফিসও দিতে হবে। তারপর সব কাটুরিয়া কাজ শেষে গ্রাম প্রধান হাসানের কাছে যায়। সাহেব, মাস শেষ হয়ে গেছে, আমাদের বেতনটা এবার দিয়ে দেন। দেখো, এখন তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই। এখনো কোনো কাঠ বিক্রি করতে পারিনি, সবগুলো গুদামে পড়ে আছে। কাল অথবা পরশুর মধ্যে তোমাদের টাকা পেয়ে যাবে। এখন যাও। কিন্তু এখন তো আমাদের কাছে কোনো টাকা নেই। বাজার করতে হবে, বাচ্চাদের স্কুলের ফিস দিতে হবে। বলছি তো এখন আমার কাছে কোনো টাকা নেই। কাল অথবা পরশুর মধ্যে তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে। তারপর সবাই নিরাশ হয়ে নিজেদের ঘরে চলে গেল। কি হলো, এবার কত টাকা দিয়েছে? সুমনা, আজকে কোনো টাকা দেয় নাই। সাহেব বলেছে 1-2 দিনের মধ্যে দিয়ে দিবে। কি বলছো এগুলা? টাকা না পেলে কি করে হবে? আজকে মিনা আর মিন্টুর শিক্ষক সাফ সাফ বলে দিয়েছে কালকে ফিস না দিলে তাদের আর স্কুল না পাঠাতে। আমি কি করব বলো? এই সাহেব ঠিক সময়ে কখনোই টাকা দেয় না। এখন অপেক্ষা করা স্যার, আর কোনো উপায় নেই। 2 দিনেরই তো পেপার, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এভাবে 2 দিন চলে যায়। 2 দিন গ্রাম প্রধান হাসান সবাই বেতন দেয়। এই নে তোর এই মাসের বেতন। সাহেব, এখানে তো 2000 টাকা, কিন্তু আমি তো 3000 টাকা কাজ করেছি এই মাসে। হ্যাঁ, কাজ তো করেছিস, কিন্তু তুই তো প্রতিদিন 1 ঘন্টা করে বিশ্রাম করেছিস। এটা ওই আরামের জন্য কাটছি। কিন্তু সাহেব, আপনি তো বলেছেন 8 ঘন্টা কাজ করলে 3000 টাকা বেতন দিবেন। আমি তো 8 ঘন্টা কাজ করার পর 1 ঘন্টা বিশ্রাম নিছি। তুই আমাকে হিসাব শিখাতে আসিস না।
এই 2,000 রাখ, আর না রাখলে অন্য জায়গায় কাজ খুঁজে নে। বেচারার কাছে এই টাকা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সে চুপচাপ টাকা নিয়ে নেয়। এই নে রহিম, তোর এই মাসের বেতন। কিন্তু সাহেব, এখানে তো 1,500 টাকা। আমি তো কোনো ছুটি নেইনি আর আরামও করিনি। তাহলে আমি জানি তুই কোনো ছুটি নিসনি আর বিশ্রামও করিসনি, কিন্তু বাজারে এখন কাঠের দাম খুবই কম, তাই তুইও কম বেতনই পাবি যতদিন না কাঠের দাম বাড়ে। কিন্তু সাহেব, কথা তো 3,000 টাকার হয়েছিল। এখন আমি এই সামান্য টাকা দিয়ে সংসার কিভাবে চালাবো? তারপর বাচ্চাদের ফিসও ভরতে হবে। এবার পুরো টাকাটা দিয়ে দেন দয়া করে। 1,500 পাবি তুই। এখানে কাজ করতে চাইলে কর, আর না হলে অন্য জায়গায় কাজ খুঁজে নে। এর থেকে একটা টাকাও বেশি পাবি না। বেচারা রহিমের কাছে টাকাগুলো নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই হাসান 1 নম্বরের বাটপার লোক। সব টাকা নিজের পকেটে ঢুকায় আর আমাদেরকে টাকা দেওয়ার সময় বলে গাছের দাম কমে গেছে, এই হয়েছে সে হয়েছে। না ভাই, এভাবে বলো না। টাকা কম দিলেও তার উসিলাই তো কোনো মতো সংসারটা চলে। এর জন্য তো মুখ দিয়ে ভালো কথা বাইর হয় না। এর উপর আল্লাহর গজব না পড়ে কি করবে? এই সামান্য কটা টাকা দিয়ে আমরা সারা মাস কিভাবে চলবো? একতে এতগুলো কাজ করা হবে, দ্বিগুণ কাজ করায় টাকা দেওয়ার সময় টাকা দিবে না। আমরা কি বা করতে পারবো? আমরা তো কাজ ছাড়া অন্য কাজ পারি না। কোনো ব্যবসা করতে যদি চাই, তাও এত টাকা কোথায় পাবো? যাই হোক, এই সাহেবই তো আমাদের উসিলা বাচ্চা। কিছুক্ষণ কথা বলার পর সবাই নিজেদের বাড়ির দিকে চলে যায়। আসছো তুমি? বেতন কত দিচ্ছে? সুমনা, এইবারে সাহেব শুধু 1,500 টাকা দিচ্ছে। 1,500? এই সামান্য টাকায় কিভাবে চলবে? মিন্টু আর মিনার ফিস তো 1,000 টাকায় চলে যাবে। বাজার আসবে কোত্থেকে? এখন আমি কি করব বলো? এই টাকায় চালাতে হবে। তুমি কালকে বাচ্চাদের ফিস দিয়ে দিও, তারপর দেখি কি করা যায়। কি করবা আর তুমি? সাহেবের কাছে তো পুরো টাকাটা চাইতে পারলা না। আমি সাহেবের কাছে পুরো টাকা চাইছি, কিন্তু উনি সাফ মারা করে দিচ্ছে। বলছে এই টাকা নিলে নাও, আর না হলে অন্য কোথাও কাজ করো। আমি চিন্তা করতেছি সাহেবের ওখানে কাজ করার পর বাহিরেও কোনো কাজ করব। এখান থেকে কিছু টাকা আসলে সংসারটা একটু ভালোভাবে চলবে। আজকে আমি সাহেবের ওখানে কাজ শেষ করে অন্য জায়গায় কাজ খুঁজতে যাব। এতটুকু বলে রহিম কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। আর ও যেমনটা বলেছে, ও গ্রাম প্রধানের কাছে কাজ করে বাইরে কাজ খুঁজতে যাবে। রহিম পুরো গ্রামে কাজ খুঁজতে থাকে। দোকানে দোকানে গিয়ে দোকানদারদের কাছে কাজ খুঁজে, কিন্তু সে কোথাও কাজ পায় না। এরপর শেষে সে নিরাশ হয়ে জঙ্গলের পথ দিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ সে একটা বাঘ দেখতে পায়, যেটা তার দিকে আসছিল। বাঘকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। রহিম এদিক ওদিক তাকায়। তখন সে একটা গুহা দেখে আর প্রাণ বাঁচাতে সেখানে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর বাঘটা চলে যায়। হে আল্লাহ, তোমার অনেক অনেক শুক্রিয়া। একটুর জন্যই বেঁচে গেলাম, না হলে আজকে এই বাঘের পেটে যেতে হতো। কিন্তু আমি এই কোন জায়গায় চলে আসলাম? রহিম এদিক ওদিক দেখছিল। ঠিক তখনই গুহার ভিতর পড়ে থাকা একটা সুন্দর জুড়ির মধ্যে চোখ পড়ে রহিমের। তখন সে ওই জুড়িটার কাছে যায়। এ কেমন গুহা? আর এই গহীন গুহায় জুড়ি আসলো কোত্থেকে? যাই হোক, এটা আমি বাড়িতে নিয়ে যাই। সুমানা জিনিস রাখতে পারবে এটার। রহিম যখনই জুড়িটা নিতে যায়, তখনই গুহার ভিতর থেকে একটা আওয়াজ আসে। এই আওয়াজ শুনে রহিম ভয় পেয়ে যায়।
তখনই গুহায় একটা জিন চলে আসে আর রহিমকে বলে, কে তুমি আর আমার গুহায় কি করছো? আমাকে ক্ষমা করবেন, একটা বাঘ আমার দিকে আসছিল আর তাই এই গুহায় আমাকে আশ্রয় নিতে হলো। তারপর আমার চোখ এই জুড়ির মধ্যে পড়ে। ক্ষমা করে দেন, আমার মনে হলো এখানে কেউ নেই, তো এই জুড়িটাও কারো নয়, তাই আমি এটা নিতে চাচ্ছিলাম। রহিম, তোমাকে ভয় পেতে হবে না, আমি তোমার ব্যাপারে সব জানি। আমি একবার জানতে দেখি তার সম্পর্কে সবকিছু জেনে নেব। কিন্তু আপনি কে? আপনাকে দেখতে অন্যরকম কেন লাগছে? আপনি আপনার পরিচয় দেন। কে আপনি? আমি একটা জিন, আর অনেক বছর ধরে এই গুহার দেখাশোনা করছি। এই গুহায় শুধু তারা আসতে পারে যাদের মন পবিত্র। যদি তুমি অপবিত্র হতো তাহলে তুমি কখনোই এই গুহায় আসতে পারতে না। তুমি একজন ভালো মানুষ, তাই এই গুহায় আসতে পেরেছ। আর যে জমিটা দেখছো সেটা তোমার, তুমি শান্ত করে নিয়ে যাও। না, আমার জুড়িটা চাই না, আমি তো শুধু দেখছিলাম। বই পেও না রহিম, তুমি এই জুড়ি নিয়ে যাও। এটা কোনো সাধারণ জুড়ি নয়, এটা একটা জাদুর জুড়ি। জাদুর জুড়ি? এটা কি সেই জাদুর জুড়ি যার কাহিনী আমাদের দাদি আমাদের শোনাতো? বলতো এক গ্রামে একটা জাদুর জুড়ি ছিল, যে জুড়ি মানুষের ইচ্ছা পূরণ করত। হ্যাঁ, এটাই সেই জুড়ি। তুমি এটা নিতে পারো আর এটা ব্যবহার করে নিজের পরিবর্তন দূর করতে পারো। তবে মনে রাখবে, যে জিনিসটা তুমি একবার এই জন্য তুমি সেটাই বারবার দিতে হবে, অন্য কোনো জিনিস নিতে পারবে না। যদি দাও তাহলে তোমার অনেক বিপদ হবে। এই জন্য তুমি সেই জিনিসটা দিবে যেটা তোমার সবচেয়ে বেশি দরকার। তারপর রহিম জুড়ে নিয়ে ঘরে চলে আসে। সুমনা, এই দেখো আমি কি নিয়ে আসছি। কি নিয়ে আসছো? এটা তো একটা জুড়ি। সবার প্রথমে বলো, তুমি তো কাজের সন্ধানে গিয়েছিলে, কোনো ক্যাচ পেয়েছো নাকি পাওনি? আরে সুমনা, আমার পুরো কথা তো শুনো। এটা কোনো সাধারণ জুড়ি নয়, এটা একটা জাদুর জুড়ি। তারপর রহিম সুমনাকে তার সাথে গোটা সব কিছু খুলে বলে। আচ্ছা, তো এই ব্যাপারটা হচ্ছে, এখানে এমন জিনিস দিতে হবে যা আমাদের সব থেকে বেশি প্রয়োজন। হ্যাঁ সুমনা, আমাদের অনেক চিন্তা ভাবনা করে এখানে জিনিস রাখতে হবে। রহিম অনেকক্ষণ চিন্তা করে, তারপর তার চোখ একটা আপেলের উপর গিয়ে পড়ে, যেটা সে সুমনাকে রাখতে দিয়েছিল। সুমনা, তোমার মনে আছে আমি কালকে তোমাকে আপেল এনে দিয়েছিলাম? হ্যাঁ, এনে তো দিয়েছিলে। তুমি আপেলটা নিয়ে আসো, ওইটা আমরা জুড়িতে দিব। তারপর আপেলের একটা ব্যবসা শুরু করব। তারপর সুমনা আপেলটা নিয়ে আসে আর জুড়িতে দেয়। সাথে সাথে একটা আপেল পুরো একটা জুড়িতে পরিণত হয়। এভাবে তারা অনেক জুড়ি আপেল করে নেয়। হায় আল্লাহ, এটা তো চমৎকার হয়ে গেল। একটা আপেল পুরো এক জুড়ি হয়ে গেছে। তুমি এই আপেলগুলো বেচলে অনেক ভালো টাকা পাবে। হ্যাঁ, ঠিক বলেছো। আমি কালকে গিয়ে এগুলা বেচে আসবো, আর যা টাকা পাবো তা দিয়ে বাচ্চাদের ফিস দিব, আর যা থাকবে তা রেখে দিব। পরের দিন রহিম আপেলগুলা বাজারে বেচতে যায়। বাজারে গিয়ে রহিম আপেলগুলো খুব কম দামে বেচে, যার কারণে সবাই রহিমের কাছ থেকে আপেল কেনে আর বড় বড় ব্যবসায়ীরা আপেল কেনার বায়না দেয়। আপেল বেচার পর রহিম অনেকগুলো টাকা পায়। তারপর ঘরে চলে আসে। এই দেখো সুমনা, আপেল বেচে কতগুলো টাকা পেয়েছি। এখান থেকে কালকে বাচ্চাদের ফিস দিয়ে দিও। এখন আমি কাজে যাই। এখন তো আমাদের কাছে জাদুর জুড়ি আছে, কাজে যাওয়ার কি দরকার? হ্যাঁ সুমনা, আমি ওখানে কাজ করতে যাচ্ছি না, যারা কাজ করছে তারা এই খুশির খবরটা দিতে যাচ্ছি। সাহেবের ব্যবহারে আমার সাথে সাথে সবাই অনেক বিরক্ত। এখন তো আমার অনেক উন্নতি হচ্ছে, আর কোনো অভাব নাই, তো আমিও তাদের কিছু সাহায্য করি। তারা সবাই খুবই সৎ আর পরিশ্রমী, কিন্তু হাসান কখনোই তাদের টাকা পুরো দেয়নি। এজন্য আমি ভাবছি তাদেরকে আমার ব্যবসায় শান্তি করে নেব। হ্যাঁ, তুমি ঠিক বলতেছো। সবাই একসাথে কাজ করলে খুব তাড়াতাড়ি সবার উন্নতি হবে ইনশাআল্লাহ।